আল্লাহ মারে। এই বেটা, তুই কে? লুকায় লুকায় আমার কথা শুনছস? ধর শালারে। ওর মুখোশ খুলে ফেলাইছি। কখনো কখনো মানুষকে ঠকানোর জন্য বড় কোনো মিথ্যার প্রয়োজন হয় না। একটু লোভ, একটু অভিনয় আর সঠিক সময়ে বলা কয়েকটি মিথ্যা কথাই যথেষ্ট। কিন্তু এই গল্পে সমস্যা হলো, যারা অন্যকে ফাঁদে ফেলতে চেয়েছিল তারা নিজেরাই একের পর এক ফাঁদে আটকে যাচ্ছে। একদিকে সালাউদ্দিনকে ব্যবহার করে কোটি টাকার সম্পত্তির দিকে হাত বাড়ানোর চেষ্টা, অন্যদিকে সুরাইয়ার নতুন ষড়যন্ত্র। তার উপর তৈয়বের জেল, সাথীর কঠিন শর্ত আর ঢালিবাড়ির সম্পত্তি নিয়ে নতুন করে শুরু হওয়া দৌড়, সব মিলিয়ে আজকের পর্বে একের পর এক এমন ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সালাউদ্দিন কি সত্যিই সুরাইয়ার ফাঁদে পা দিয়েছিল, নাকি পুরো ঘটনাটার পেছনে অন্য কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? আর যে সম্পত্তির জন্য এত মানুষ এতদিন ধরে ষড়যন্ত্র করে আসছে, শেষ পর্যন্ত সেই সম্পত্তি কার হাতে যাবে? চলুন সময় নষ্ট না করে শুরু করি সত্যের মৃত্যু নাই নাটকের ২৭তম পর্বের সম্পূর্ণ ঘটনা প্রবাহ ও বিস্তারিত বিশ্লেষণ। গত পর্বের ঘটনাগুলো থেকেই আজকের গল্পের মূল উত্তেজনার শুরু। সালাউদ্দিনকে কেন্দ্র করে সম্পত্তির যে লড়াই তৈরি হয়েছে, সেখানে একের পর এক মানুষ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। বিশেষ করে সম্পত্তির লোভকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে সালাউদ্দিনের সরলতা এবং মানুষকে সহজেই বিশ্বাস করার স্বভাব তাকে বারবার বিপদের মুখে ফেলছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল সুরাইয়া, কিন্তু পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয়নি। সালাউদ্দিনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আমিনা এসে বিষয়টি ধরে ফেলে। এখান থেকেই আজকের পর্বের মূল সংঘাত শুরু। পর্বের শুরুতেই আমরা এমন একটি পরিস্থিতি দেখতে পাই যেখানে সালাউদ্দিনের সঙ্গে সুরাইয়ার ঘনিষ্ঠ কথাবার্তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সুরাইয়া এমনভাবে পরিস্থিতি তৈরি করেছিল যাতে সালাউদ্দিন তার কথাই বিশ্বাস করে। কিন্তু হঠাৎ আমিনা সেখানে এসে পড়ায় পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। আমেনার চোখে বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হয়নি। সে সরাসরি সুরাইয়াকে প্রশ্ন করে, সালাউদ্দিনের সঙ্গে সে কি করছিল? সুরাইয়া তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। সে বোঝাতে চায় তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই, তারা শুধু কথা বলছিল। কিন্তু আমেনা এত সহজে বিশ্বাস করার মানুষ নয়। সে বুঝতে পারে এখানে শুধু সাধারণ কথাবার্তার বিষয় নেই, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই দৃশ্যটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সুরাইয়ার উদ্দেশ্য। কারণ সুরাইয়া শুধু সালাউদ্দিনের সঙ্গে কথা বলছে, এটা যদি সাধারণ ঘটনা হতো তাহলে এত গোপনীয়তা বা সন্দেহের প্রয়োজন পড়ত না। এখানে বোঝা যায় সালাউদ্দিনের সরলতাকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। সালাউদ্দিনের সবচেয়ে বড় দুর্বলতা হল সে মানুষের কথাকে খুব সহজে বিশ্বাস করে। আর সম্পত্তির বিষয়টি সামনে আসার পর এই দুর্বলতাই তার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। সুরাইয়াকে এবার আমিনা সরাসরি চেপে ধরে। তার অভিযোগ, সুরাইয়া সালাউদ্দিনকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কোনো উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। সুরাইয়া অবশ্য সব অভিযোগ অস্বীকার করে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আমিনার কাছে ক্ষমাও চায়। আমিনা শেষ পর্যন্ত তাকে এবারকার মতো ক্ষমা করে দেয়, তবে একই সঙ্গে কঠিন সতর্কবার্তাও দেয় সে যেন আর কখনো এই বাড়ির আশেপাশে না আসে। কিন্তু আমিনা এত সহজে বিশ্বাস করার মানুষ নয়। সে বুঝতে পারে এখানে শুধু সাধারণ কথাবার্তার বিষয় নেই, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই দৃশ্যটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সুরাইয়ার উদ্দেশ্য। কারণ সুরাইয়া শুধু সালাউদ্দিনের সঙ্গে কথা বলছে, এটা যদি সাধারণ ঘটনা হতো তাহলে এত গোপনীয়তা বা সন্দেহের প্রয়োজন পড়ত না। এখানে বোঝা যায় সালাউদ্দিনের সরলতাকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। সালাউদ্দিনের সবচেয়ে বড় দুর্বলতা হল সে মানুষের কথাকে খুব সহজে বিশ্বাস করে। আর সম্পত্তির বিষয়টি সামনে আসার পর এই দুর্বলতাই তার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। সুরাইয়াকে এবার আমিনা সরাসরি চেপে ধরে।
তার অভিযোগ সুরাইয়া সালাউদ্দিনকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কোনো উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। সুরাইয়া অবশ্য সব অভিযোগ অস্বীকার করে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আমিনার কাছে ক্ষমাও চায়। আমিনা শেষ পর্যন্ত তাকে এবারকার মতো ক্ষমা করে দেয়, তবে একই সঙ্গে কঠিন সতর্কবার্তাও দেয় সে যেন আর কখনো ওই বাড়ির আশেপাশে না আসে। ফলে একের পর এক মানুষ তার আবেগ এবং সরলতাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এরপর গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সামনে আসে। ঢালি বাড়ির সম্পত্তির বায়না করার জন্য বিপুল পরিমাণ টাকা প্রয়োজন। প্রথমে প্রায় 25-30 লাখ টাকা বায়নার কথা বলা হয়। এত টাকা একসঙ্গে জোগাড় করা সহজ নয়, তাই সবাই মিলে টাকা সংগ্রহের পরিকল্পনা শুরু করে। কেউ নিজের টাকা দেবে, কেউ অন্য জায়গা থেকে টাকা জোগাড় করবে। উকিল কাকাও এই পরিকল্পনায় টাকা দিতে রাজি হন। তিনি প্রায় 10 লাখ টাকা দেওয়ার কথা জানান। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই পুরো পরিকল্পনাটি শুধু সম্পত্তি কেনার পরিকল্পনা নয়, এর পেছনে রয়েছে টাকার মাধ্যমে আরও বড় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। অর্থাৎ আজ যে টাকা বিনিয়োগ করা হচ্ছে, ভবিষ্যতে তার চেয়ে অনেক বেশি লাভ পাওয়ার আশায় সবাই ঝুঁকি নিচ্ছে। যারা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত তারা নিজেদের মধ্যে আলোচনা করে আত্মবিশ্বাস দেখায়। তাদের ধারণা একদিকে তারা সবাই একসঙ্গে আছে আর অন্যদিকে রয়েছে একজন লোভী মানুষ, তাই তারা মনে করছে শেষ পর্যন্ত জয় তাদেরই হবে। কিন্তু এখানেই নাটকের বড় টুইস্টের সম্ভাবনা তৈরি হয়, কারণ তারা যে মানুষটিকে শুধুমাত্র লোভী হিসেবে দেখছে সে আসলে তাদের পরিকল্পনার চেয়েও বেশি কিছু বুঝতে পারে কিনা সেটাই এখন প্রশ্ন। এরপর গল্প সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। মিম তার ভাই তৈয়েবের খোঁজ জানতে ফোন করে। সাথী প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত জানায় তৈয়েব জেলে আছে। মিমের কাছে খবরটি একেবারেই অপ্রত্যাশিত, কারণ তাকে আগে বলা হয়েছিল তৈয়েব অন্য কাজে গেছে। মিম জানতে চায় তার ভাই কেন জেলে। তখন সাথী জানায় তৈয়েব নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করত। এই নির্যাতন সহ্য করতে না পেরে সে মামলা করেছে। এখানে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। তৈয়েবের আগের আচরণের কারণে তার পরিবারও তার উপর বিরক্ত। ফলে তৈয়েব যখন বিপদে পড়েছে তখন পরিবারের সবাই তাকে সাহায্য করতে চাইলেও তার আগের কাজগুলো তাদের মনে দ্বিধা তৈরি করছে। বিশেষ করে তার বাবা মনে করেন তৈয়েব অনেক আগেই নিজের আচরণের কারণে কঠিন শাস্তির যোগ্য হয়ে গেছে। এদিকে সালাহুদ্দিন ব্যাগ গোছাতে থাকে এবং আমিনাকেও বলতে থাকে, আমিনা তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমরা আজই চলে যাব। আমিনা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে খালাম্মা বাড়িতে আসুক, তারপর তুমি সিদ্ধান্ত নিও। কিন্তু সালাহুদ্দিন শুনতে রাজি নয়। সালাহুদ্দিন তার ব্যাগ গোছাতে থাকে এবং আমিনাকেও তাড়া দিতে থাকে। এমন সময় খালাম্মা চলে আসে। তারপর খালাম্মা সালাহুদ্দিনকে ডাকে, সবাই একসাথে বসে। খালাম্মা জমির দলিলগুলো সালাহুদ্দিনের সামনে রাখে এবং তাদেরকে দেখতে বলে। আমেনা দলিলটা পড়ে দেখে এবং দেখে দলিলে কিছু ভুল হয়েছে। খালাম্মা বলেছিল একটি বাড়ি এবং একটি দোকান সালাহুদ্দিনকে দিবে, কিন্তু এখানে লেখা ছিল 2টি বাড়ি এবং 2টি দোকান। সেজন্য আমিনা অবাক হয় এবং খালাম্মাকে বলে, খালাম্মা এখানে ভুল হয়েছে। কিন্তু খালাম্মা ততক্ষণই হাসি মুখে জানায়, এটা ভুল হয়নি, এটা আমি ইচ্ছে করেই করেছি। আর আগে তোমাদেরকে যা বলেছিলাম সেটা ভুল ছিল। আমি শুধু দেখছিলাম সালাহুদ্দিন আমার সম্পদের উপর লোভ করছে কিনা, নাকি সে আমাকে ভালোবাসে, আমার সম্পদকে নয়, এটাই যাচাই করতেছিলাম। যাই হোক, এখন সব কাজ সম্পন্ন হয়েছে, তাতেই আমি খুশি। তোমরা শুধু আমাকে একটু দেখে রেখো, বয়স হলে আমি যেন একা হয়ে না যাই। সালাহুদ্দিন খুব আবেগপ্রবণ হয়ে যায়। সে খালাম্মার পাশে গিয়ে বসে এবং খালাম্মাকে সান্ত্বনা দিয়ে বলে, খালাম্মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে নেই তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি আপনাকে সারা জীবন দেখে রাখব। এভাবেই একটি আবেগময় দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে মিম তয়বকে দেখার জন্য জেলখানার দিকে রওনা দেয়। পথিমধ্যে তার শাশুড়ির সঙ্গে দেখা হয়, অর্থাৎ জায়দা বেগম। সে জিজ্ঞেস করে, বৌমা তুমি কোথায় যাচ্ছ? মিম জানায়, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, সেখানে একটু জরুরি দরকার আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। জায়দা বেগম জিজ্ঞেস করে, তোমার বাবা মার কোনো সমস্যা হয়েছে কি? কিন্তু মিম জানায়, আমার বাবা মা সবাই ভালো আছে, কিন্তু আমার ওখানে একটু জরুরি কাজ আছে যেটা আমি আপনাকে এসে বলতে পারবো।
এখন বলতে পারছি না মা, আমি এখন আসি, আমি এসে আপনাকে সব খুলে বলবো। তারপর সে তয়বের সাথে দেখা করার জন্য জেলখানার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জায়দা বেগম জানতে চায় যে তার ছেলে এই খবরগুলো জানে কিনা। সাথে সাথে সে তার ছেলেকে ফোন দেয় এবং মিমের সম্পর্কে জিজ্ঞেস করে। মিম বাড়ি থেকে বেরিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছে সেটা তার ছেলে জানে কিনা এবং কী জন্য যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে। কিন্তু সেখানে তেমন কোনো উত্তর আসে না। জায়দা বেগমের স্বামী তাকে জানায়, মিম কোথায় যাচ্ছে তা আমি জানি না, হয়তোবা কোনো কাজ আছে, কোনো সমস্যা নেই, ওকে যেতে দাও। এদিকে সাথীও তোরকে দেখার জন্য জেলে এসেছে। তৈয়ব সাথীর কাছে ক্ষমা চাইতে থাকে। সে প্রতিশ্রুতি দেয় আর কোনো বাড়াবাড়ি করবে না। সাথী তখন তাকে জানায় মামলা তুলে নিতে হলে তার কিছু শর্ত মানতে হবে। তৈয়ব রাজি হয়ে যায়, কিন্তু সাথীর শর্তটি আসলে খুব গুরুত্বপূর্ণ। সে চায় তৈয়ব তার মা ও বোনের সামনে এমনভাবে কথা বলবে যাতে তারা বিশ্বাস করে সব অপরাধ তৈয়ব নিজেই করেছে এবং সাথীর এতে কোনো হাত নেই। অর্থাৎ তৈয়বকে ব্যবহার করে সাথী নিজের অবস্থান পরিষ্কার করতে চাইছে। এখানেই বড় টুইস্ট। তৈয়ব জেল থেকে বের হতে মরিয়া, তাই সে সাথীর প্রায় সব কথাতেই রাজি হয়ে যাচ্ছে। কিন্তু সে বুঝতে পারছে না জেল থেকে বের হওয়ার বিনিময়ে সে এমন একটি বক্তব্য দিতে যাচ্ছে যা ভবিষ্যতে তার নিজের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে। এরপর সম্পত্তির ষড়যন্ত্র আবার সামনে আসে। 30 লাখ টাকা নিয়ে নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। 15 লাখ টাকা এক পক্ষ দেবে, বাকি 15 লাখ টাকা অন্য পক্ষকে জোগাড় করতে হবে। বিনিময়ে লাভের অংশ এবং জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এরপর পরিকল্পনা করা হয় সুযোগ বুঝে আব্দুল জলিলকে ঢালি বাড়িতে নিয়ে আসা হবে। সেখানেই চূড়ান্ত আলোচনা হবে। এখানে বোঝা যায় সম্পত্তির খেলা এখন আর সাধারণ পারিবারিক দ্বন্দ্বের পর্যায়ে নেই। এটা ধীরে ধীরে টাকা, দলিল, বায়না এবং প্রতারণার বড় চক্রে পরিণত হচ্ছে। এই অংশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়। লোভকে কাজে লাগিয়েই পুরো পরিকল্পনা সফল করা হবে। যে মানুষ লোভে অন্ধ হয়ে যায়, তার সামনে লাভের বড় সুযোগ দেখালে সে অনেক সময় অন্য কিছু দেখতে পায় না। এটাই ষড়যন্ত্রকারীদের মূল অস্ত্র। এই জায়গাটাই আজকের পর্বের অন্যতম বড় থিম, লোভ। একজনের লোভকে অন্যজন অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু সমস্যা হলো, যারা অন্যের লোভকে ব্যবহার করে তারাও অনেক সময় নিজেদের লোভের কাছে হেরে যায়। তাই সামনে কে কাকে ব্যবহার করবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে ঢালি বাড়িতে আবারও ষড়যন্ত্র চালানো শুরু হয়। আলাউদ্দিনের স্ত্রী জায়দা বেগমকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে। সে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বায়নাটা নেওয়া উচিত। সে জানে বায়না টাকা রেডি আছে, সেজন্যই জায়দা বেগমকে তাড়াতাড়ি দিচ্ছে। যত তাড়াতাড়ি বায়না টাকাটা দেওয়া যায়, তত তাড়াতাড়ি জায়দা বেগমের কাছ থেকে তার সম্পত্তিটা লিখে নিতে পারবে। আর সম্পত্তি লিখে নিলেই তাদের লাভ। জায়দা বেগম উকিলকে খুব একটা পছন্দ করে না, কিন্তু তারপরেও আলাউদ্দিনের স্ত্রী বলে মাঝে মাঝে কিছু শশা টাইপের লোক দিয়েও কাজ করাতে হয়, কারণ তাদের দ্বারা যদি আমাদের উপকার হয় তাহলে সমস্যা কোথায়। আমরা চেষ্টা করব আমাদের কাজ হাসিল করার, এটাই আমাদের বড় উদ্দেশ্য। জায়দা বেগম উত্তর দেয়, ঠিক আছে, দেখি কাল বায়না নেওয়া যায় কিনা। এরপর জানা যায় সালাউদ্দিনের দলিলের কাজ প্রায় শেষ। এই খবর শুনে ষড়যন্ত্রকারীদের একজন ভয় পেয়ে যায়, কারণ যদি দলিল পুরোপুরি কার্যকর হয়ে যায় তাহলে তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। তাই এখন নতুন চিন্তা, রেজিস্ট্রির দিন কীভাবে সালাউদ্দিনকে বাইরে রাখা যায়। এই জায়গা থেকেই গল্প ভয়ঙ্কর দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দেয়। তবে পরিকল্পনা যতই করা হোক, একটি ভুলই সব কিছু প্রকাশ করে দিতে পারে, আর ঠিক সেই ভুলের সম্ভাবনাই তৈরি হচ্ছে। দলিলের কাজ প্রায় শেষ, এই খবরটা যখন ষড়যন্ত্রকারীদের কানে পৌঁছায়, তখন তাদের এতদিনের হিসাব নিকাশ যেন এক মুহূর্তে এলোমেলো হয়ে যায়। কারণ তারা ভেবেছিল সম্পত্তির ব্যাপারে এখনও অনেক সময় হাতে আছে। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে একটু দেরি হলেই তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এই দৃশ্যটি গুরুত্বপূর্ণ কারণ এতক্ষণ আমরা সম্পত্তিকে দেখেছি লোভ, ষড়যন্ত্র আর প্রতারণার চোখ দিয়ে, কিন্তু এখানে সেই একই সম্পত্তি একজন মানুষের স্বপ্ন পূরণের মাধ্যম হয়ে দাঁড়ায়। অর্থাৎ সম্পত্তি নিজে খারাপ নয়, মানুষের লোভই সেটাকে খারাপ করে তোলে। কামরান এবং সালাহুদ্দিনের মামা রাস্তায় দাঁড়িয়ে তারা পরিকল্পনা করছিল কিভাবে সালাহুদ্দিনের এই সম্পত্তি পাওয়া থেকে বিরত রাখা যায়। তারা বলছিল দলিলের কাজ প্রায় শেষ, এখন চিন্তার বিষয় কিভাবে সালাহুদ্দিনকে আটকানো যায়।
দলিল করার দিন সালাহুদ্দিনকে দূরে রাখতে হবে। কিভাবে সেটা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। এদিকে সালাহুদ্দিনও কম না। সালাহুদ্দিন ঢুকে লোকে তাদের কথা শুনে ফেলে। সে একটি মুখোশ পরে তাদের পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, কিন্তু তৎক্ষণাৎ তারা বুঝতে পারেনি। কামরান এবং সালাহুদ্দিনের মামা একে অপরে তাদের শয়তানি চক্রান্তগুলো ফাঁস করে দিল সালাহুদ্দিনের সামনে। সালাহুদ্দিন শেষমেশ বলে ওঠে, রাখি আল্লাহ মারেগি। ঠিক তখনই তারা চমকে উঠে, কি রে তুই আমাদের কথা শুনছিস? এই কথা বলে সালাহুদ্দিনকে তারা মারতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে সালাহুদ্দিন কামরান এবং তার মামাকে 2 হাত দিয়ে ঘাড় বরাবর জাপটে ধরে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে, সালাহুদ্দিন এখন আর গ্রামের ছেলে না, এখন সে শহরের চালাক লোকে পরিণত হয়েছে। এখন তাকে ঠকানো সম্ভব নয়। কোনো রকমে ছুটে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। সালাহুদ্দিনও তাদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তারা লুকিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চলে যায়। অন্যদিকে সম্পত্তির পক্ষের লোকেরা নতুন সুযোগ দেখতে পায়। মিন বাড়িতে নেই, মইনও বাড়িতে থাকবে না, তাই এই সময়টাকেই তারা কাজে লাগাতে চায়। পরিকল্পনা হয় মাতবরের কাছ থেকে দ্রুত বায়নার টাকা নেওয়া হবে এবং সুযোগ থাকতেই ঢালিবাড়ির ব্যাপারটাও এগিয়ে নেওয়া হবে। তারা যত দ্রুত কাজ শেষ করতে চাইছে ততই তাদের ভুল করার সম্ভাবনা বাড়ছে, কারণ সম্পত্তির মতো বড় বিষয়ে তাড়াহুড়ো মানেই কোথাও না কোথাও প্রমাণ রেখে যাওয়া। সালাউদ্দিনের আচরণে তখন আতঙ্ক এবং উত্তেজনা দুটোই দেখা যায়। সে বুঝতে পারছে এতদিন যাদের আপন ভেবেছে তাদের মধ্যেই হয়তো কেউ তার সরলতার সুযোগ নিচ্ছে। এই জায়গায় নাটকটি খুব সুন্দরভাবে একটি প্রশ্ন তৈরি করে, সালাউদ্দিন আসলে কি দেখেছে? আর তার থেকেও বড় প্রশ্ন, সে কি সত্যিই পুরো ঘটনাটা বুঝতে পেরেছে, নাকি তাকে অন্য কোনো ফাঁদে ফেলার চেষ্টা চলছে? কারণ এর আগেই আমরা দেখেছি সম্পত্তিকে কেন্দ্র করে একাধিক মানুষ আলাদা আলাদা পরিকল্পনা করছে। কেউ টাকা জোগাড় করছে, কেউ বায়নার ব্যবস্থা করছে, কেউ আবার আব্দুল জলিলকে ব্যবহার করে নতুন চাল চালার চেষ্টা করছে। অর্থাৎ ঘটনাগুলো এখন আর একটি পরিবারের ব্যক্তিগত সমস্যা নয়, একাধিক পক্ষের স্বার্থ এখানে জড়িয়ে গেছে। আমেনার আত্মবিশ্বাস। এরপর আমেনার কথাবার্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে যখন ভবিষ্যতের বাড়ি, গাড়ি, দোকান এবং সম্পত্তির কথা ভেবে আনন্দ প্রকাশ করে, তখন দর্শকের কাছে পরিষ্কার হয়ে যায় আমেনার চোখে এখন সংসারের চেয়ে সম্পত্তির স্বপ্ন বড় হয়ে উঠেছে। এখানেই তার চরিত্রের সবচেয়ে বড় পরিবর্তনটি ধরা পড়ে। শুরুতে আমেনাকে হয়তো একজন সাধারণ স্ত্রী হিসেবে দেখা গেলেও এখন সে পরিস্থিতিকে নিজের পক্ষে নেওয়ার জন্য অনেক বেশি হিসাবী হয়ে উঠেছে। সে বুঝতে পারছে যতক্ষণ সম্পত্তির বিষয়টি তার নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ সে নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে পারবে। কিন্তু সমস্যা হলো সালাউদ্দিন এখন আর আগের মতো অন্ধভাবে কাউকে বিশ্বাস করছে না। সবশেষে আবার ফিরে আসি সালাউদ্দিনের কাছে। এবার সালাউদ্দিন বুঝতে পেরেছে কামরান এবং তার মামা তিব্বত দুজনেই চক্রান্ত করছে, তাই সে বুঝে গেছে কি করতে হবে। বাড়িতে এসেই গারোয়ানকে নির্দেশ দেয়, আপনি গেটে তালা দিয়ে রাখবেন, কামরান এবং তিব্বত যেন কোনোভাবেই ভিতরে ঢুকতে না পারে। সবসময়ই তালা দিয়ে রাখবেন, যখন ভাড়াটিয়ারা আসবে তখন গেট খুলে দিবেন, আর বাকি সময়গুলো সবসময় তালা মেরে রাখবেন। তারপর বাড়িতে এসেই শুরু হয় উত্তেজনা। সে যখন সবাইকে একসঙ্গে ডাকতে চায় এবং বলে যে তার কাছে গুরুত্বপূর্ণ কিছু বলার আছে, তখন দর্শকের মনে একটাই প্রশ্ন তৈরি হয়, সে কি সুরাইয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সবাইকে জানাবে, নাকি সে এমন কোনো তথ্য প্রকাশ করবে যা পুরো সম্পত্তির ষড়যন্ত্রকে উল্টে দেবে? আর সবচেয়ে বড় কথা, সালাউদ্দিন কি বুঝতে পারবে তার চারপাশে থাকা সবাই তার ভালোর জন্য নেই? এই জায়গাতেই পর্বের উত্তেজনা চরমে পৌঁছে যায়, কারণ একদিকে সম্পত্তির দলিল, অন্যদিকে 25-30 লাখ টাকার বায়না, তার সঙ্গে তৈয়বের মামলা, সাথীর পরিকল্পনা, মুখ হাতে চলে আসা গোপন তথ্য এবং সালাউদ্দিনের নতুন সন্দেহ, সবগুলো ঘটনা এখন একই জায়গায় এসে মিলিত হচ্ছে। আজকের ঘটনাগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 3টি। প্রথমত, মুগ্ধ সম্পত্তির প্রতি লোভী নয়, এটি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ত, সম্পত্তি দখলের পরিকল্পনা এখন এত দূর এগিয়েছে যে মুগ্ধকে সরিয়ে দেওয়ার কথাও ভাবা হয়েছে।
তৃতীয়ত, ষড়যন্ত্রকারীদের গোপন কথা মুগ্ধ শুনে ফেলেছে, আর এই তৃতীয় ঘটনাটি পরবর্তী পর্বের জন্য সবচেয়ে বড় বিপদ তৈরি করেছে। কারণ এখন মুগ্ধ শুধু একজন সাধারণ চরিত্র নয়, সে হয়ে গেছে ষড়যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। তাই পরবর্তী পর্বে আসল লড়াই হবে সত্য বনাম সম্পত্তির লোভ, আর এই লড়াইয়ে কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে একটি পরিবারের সম্পত্তিকে কেন্দ্র করে একের পর এক সম্পর্কের মুখোশ খুলে যাচ্ছে। কেউ ভালোবাসার কথা বলছে, কেউ পরিবারের কথা বলছে, আবার আড়ালে নিজের স্বার্থের হিসাব করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যেই ষড়যন্ত্র এতদিন অন্ধকারে চলছিল তার কিছুটা এখন মুগ্ধের কানে পৌঁছে গেছে। তাহলে মুগ্ধ কি সত্যটা প্রকাশ করতে পারবে? সালাউদ্দিন কি শেষ পর্যন্ত নিজের চারপাশের মানুষের আসল চেহারা বুঝতে পারবে? আর 25-30 লাখ টাকার বায়নার এই পরিকল্পনার শেষ পরিণতি কি হবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী অংশে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন বিস্তারিত নাটক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে সত্যের মৃত্যু ন্যায়ের পরবর্তী বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।